ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 296 আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে ইসি। ঘোষিত ফলে বিএনপি জোট জয়লাভ করেছে 212টি আসনে, জামায়াত জোট 76টি আসনে এবং স্বতন্ত্র অন্যান্য আসনে 8 জন প্রার্থী জয়লাভ করেছেন। সকাল 10:50 আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ইসি সচিব। পরে সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের সদস্য, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা, বিএনসিসি শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তিনি। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ভুলভ্রান্তির জন্য পুনরায় ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ফর্মালি এখান থেকে প্রচারণাই শেষ। বাকি যে স্ট্যাটিস্টিক্যাল কিছু জিনিস আছে আপনাদেরকে আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি আলাদাভাবে আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে দিয়ে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী রাকিব হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, শুনছেন আপনি? দীর্ঘ সময় পর শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা। তো সমাপনী বক্তব্যে আর কি বললেন নির্বাচন কমিশনাররা, আমাদেরকে জানান। ধন্যবাদ ফৌজিয়া আপনাকে। আপনি জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পরে এই ফলাফল ঘোষণা করা হলো, সম্পূর্ণ ফলাফল। অর্থাৎ আমরা গতকাল রাত থেকেই যে ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম, নির্বাচন কমিশন যে ফলাফল ঘোষণা করছিল, আজ অল্প কিছুক্ষণ আগেই সেই সম্পূর্ণ ফলাফল ঘোষণা করলো নির্বাচন কমিশন। আসলে আমরা দেখতে পাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুটো নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে সারা দেশে। সেই ভোটে যেমন সাধারণ মানুষের উপস্থিতি ছিল, তরুণ প্রজন্ম ছিল, সকলের উপস্থিতি কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচন একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। নির্বাচনের পর ভোট গণনা নিয়েও মানুষের মধ্যে যে জল্পনা কল্পনা ছিল, সেই সকল কল্পনার অবসান ঘটিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পেরেছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আমি যদি একটু ফলাফল বলি, আমার এর আগে যেমনটি শুনছিলেন দর্শক, যে আমাদের নির্বাচনী ফলাফল কিন্তু এবার 300টি আসনে নির্বাচন হয়নি, কারণ একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে কিন্তু সেই আসনটি স্থগিত করা হয়েছে। ফলে 299টি আসনে নির্বাচন হয়েছে। তার মধ্যেও আমরা যতটুকু জানতে পেরেছি, নির্বাচন কমিশন জানিয়েছেন 299টি আসনের ফলাফল ঘোষণা করলেও এখানে কিন্তু 2টি আসনের ফলাফলের কোনো গ্রেজেট হবে না। কারণ হচ্ছে এই 2টি আসন নিয়ে আদালতের কিছু নির্দেশনা রয়েছে, যেই নির্দেশনা থাকার কারণে এই 2টি বিষয় তারা গ্রেজেট প্রকাশ করতে পারবে না এখনই। তবে 297টি আসন নিয়ে আর কোনো শঙ্কা নেই, তারা সম্পূর্ণ 297টি আসনের গ্রেজেটটি প্রকাশ করবে। 297টির মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে এরই মধ্যেই কিন্তু বিএনপি বিএনপি সমর্থিত জোট এবং বিএনপি মিলে 212টি আসন পেয়েছে, যেটা হচ্ছে আসলে নিরঙ্কুশ বিজয়। সরকার গঠন করার জন্য তাদের আর কারোর উপরে নির্ভর করতে হবে না এবং তাদের শক্ত বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে ভূমিকা রাখবেন। অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পেয়েছি জামাত জোট তার 77টি আসন পেয়েছেন এবং স্বতন্ত্র সহ অন্যান্য যে প্রার্থী ছিল তারা কিন্তু পেয়েছেন 8টি আসন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমরা বলবো যে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের পর সুন্দরভাবেই কিন্তু নির্বাচন কমিশন এই ফলাফলটি ঘোষণা করেছেন। তবে একটি বিষয় আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, যে বিষয়টি নিয়ে হলো যে আসলে আনুষ্ঠানিকভাবে জানিনি। আমরা যতটুকু আমাদের সোর্স থেকে জানতে পেরেছি যে প্রায় 60% ভোট কাস্ট হয়েছে। তারপরেও কিন্তু কে কত আসনে বিজয়ী হয়েছে, আমরা যে আসনগুলোর কথা বলছিলাম, এইগুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তারা, আমরা জানি যে এই বিষয়গুলো ঘোষণা দেওয়ার জন্য টুকিটাকি কিছু বিষয় নিয়ে তারা কিন্তু এখন কাজ করছেন। আমি এখন নির্বাচন কমিশন সচিবের যে দফতর রয়েছে তার সামনেই দাঁড়িয়ে আছি। এর একটি কক্ষেই কিন্তু তারা এখন নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত তারা কিন্তু একটি বৈঠকে বসছেন। তারা বৈঠকে বসে হয়তো বা আনুষ্ঠানিকভাবে তারা বৈঠকটি শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে যে ঘোষণাটি আসার কথা, যে কে কতটি আসনে বিজয় লাভ করেছে এবং কে সরকার গঠন করতে যাচ্ছে, সেই আনুষ্ঠানিক ঘোষণার জন্য হয়তো বা আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এছাড়া আর বাকি সকল কিছু সম্পন্ন হয়েছে। আমরা এখন জানতেই পারি বা বুঝেই গিয়েছি, সারা দেশের মানুষ বুঝতে পেরেছে যে কারা কতগুলো আসন পেয়েছেন এবং কোন কোন আসনে কে কি বিজয়ী হয়েছেন এবং আগামী সরকার কারা কারা গঠন করতে যাচ্ছেন। তবে একটি বিষয় হচ্ছে যে শুধু সরকার গঠন করতে গিয়ে আরও একটি চমক আসতে পারে, কারণ যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা এই সরকারকে পূরণ করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু তারা
সেভাবেই সরকারের যে মন্ত্রিসভার সদস্য হবেন, কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, সেই বিষয়গুলো নিয়ে হয়তোবা তারা এরই মধ্যেই চিন্তাভাবনা শুরু করেছেন। হয়তোবা এই আগামী কয়েকদিনের মধ্যে আমরা সংসদ সদস্যদের শপথ নেওয়ার পরই হয়তোবা নতুন মন্ত্রিসভার সদস্যদের মুখ আমরা দেখতে পারবো, কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, কারা কোন মন্ত্রণালয়ে যাবেন, সেই বিষয়গুলো আমরা হয়তোবা খুব শীঘ্রই দেখতে পাবো। কারণ আমরা জানি যে এই সরকার, বর্তমান সরকার একটি জনগণের আকাঙ্ক্ষিত সরকার হবে। জনগণের প্রত্যাশা যে ছিল অনেক, সেই প্রত্যাশা পূরণে তারা কাজ করবেন। এবং একটু আগেই যে নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছেন যে এই নির্বাচন একটি জনগণের বিজয় হয়েছে, এই নির্বাচন কিন্তু দেশের বিজয় হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। কারণ এই নির্বাচনে তেমন কোনো ঘটনা আমরা ঘটতে দেখিনি, কোনো অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ঘটনা দেখতে পারিনি। দু একটি ছোটখাটো ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো উতরিয়ে উঠে ফলাফল ঘোষণার ক্ষেত্রেও কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। সেই ফলাফলটি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচন কমিশন কিন্তু ঘোষণা করতে পেরেছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমরা বলবো যে একটি সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে। এখন ফলাফল পরবর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া রয়েছে, সরকার গঠন করবে, সেই গঠনের প্রক্রিয়াটি রয়েছে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুন্দর সরকার গঠিত হবে, জনগণের প্রত্যাশার সরকার গঠিত হবে, সেই প্রত্যাশাই করছি। এবং পরবর্তী যদি কিছু সংবাদ বা কোনো তথ্য থাকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ফৌজিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। দীর্ঘ 2 দশক পরও আবারও বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন। মসনদে বসার অপেক্ষায় তারেক রহমান। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে সারা রাত চলে ফল ঘোষণা, আর এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি। বিএনপির ক্ষমতার ইতিহাস সর্বশেষ 2001 সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। এর আগে জামায়াত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। 299টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে 211টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বিএনপি সর্বশেষ 2001 সালে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1996 সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। তারেক রহমানের অভিষেক ও নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা 17 ও বগুড়া 6 দুটি আসন থেকেই জয়লাভ করেন। বিগত 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের 25 নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং 27 নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। 1993 সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। 2018 সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্বও দেন। গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর 9 জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সংসদীয় সমীকরণ বাংলাদেশে সরকার গঠনের জন্য 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 151টি আসনে জয়ের প্রয়োজন হয়। বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এর আগে জামাত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিনন্দন বার্তা পাঠান তিনি। পোস্টে মোদী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয় বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। এদিকে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শুভেচ্ছা জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বিএনপির সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হয়েও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোনো আনন্দ মিছিল ও সভা না করার ঘোষণা দিয়েছে বিএনপি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপুল সংখ্যক ভোটে বিজয় করায় ঢাকা মহানগর সহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে 13 ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাভারে রয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে এবং উনি আমাদেরকে জানাবেন নির্বাচন পরবর্তী খবরাখবর। সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল কিন্তু অনেক জায়গায় পরিপূর্ণভাবে ঘোষণা হয়েছে। আমি যেই আসনে আছি এটি কিন্তু আসলে ঢাকা 19 আসন, যেটি বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় বৃহৎ ভোটারের আসন এবং এই আসনে কিন্তু গতকাল রাত 3টা নাগাদ ভোটের ফলাফল ঘোষণা হয়েছে বেসরকারিভাবে এবং আমরা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে রাত 3:30টার দিকে কিন্তু তার দেয়া সেই তথ্য কিন্তু আমরা জানিয়েছিলাম। এবং আমি যদি একটু এখন নির্বাচন পরবর্তী অবস্থা আপনাদেরকে দেখাতে চাই, আমি একটি বিএনপির কার্যালয়ে আছি। এখানে কিন্তু আসলে নেতাকর্মীরা সেই বিজয় মানে কালকে যে ফল ঘোষণা হয়েছে সেই ফলের ফল ঘোষণার পরে কিন্তু আসলে তারা বিজয় উল্লাস করেছে এবং আজকে মোটামুটি আমরা দেখতে পেরেছি বিভিন্ন লোকাল যেই অফিসগুলো আছে বিএনপির, সেই বিএনপির অফিসগুলোতে কিন্তু তারা কিন্তু আনন্দ মিছিল করেছে এবং আনন্দ মিছিলের পাশাপাশি কিন্তু যেই সাধারণ মানুষ আছে সেই সাধারণ মানুষের সাথে কিন্তু তারা সাধারণ মানুষের সাথে সেই আনন্দ কিন্তু ভাগাভাগি করেছে। আমি যদি একটু ফলাফলের বিষয়টি একবার জানিয়ে রাখি আপনাদের, যে কালকে বা আমাদের ঢাকা 19-এর যিনি বিএনপি প্রার্থী ছিলেন তিনি কিন্তু ভোট পেয়েছেন প্রায় 1,25,283টি এবং 1,90,976টি এবং শাপলাকলি যিনি পেয়েছেন তিনি কিন্তু পেয়েছেন 1,25,268টি ভোট। এবং আমরা যদি বলি যে এই ঢাকা 19-এ প্রায় 45% ভোট কিন্তু কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে সহকারী রিটার্নিং অফিস থেকে। এবং বাতিলকৃত ভোটের সংখ্যা যদি বলি, যে ভোটগুলো বাতিল করেছেন সেটা 5,487টি ভোট কিন্তু বাতিল বলে গণ্য করেছেন। অপরদিকে যদি আমরা দেখি যে গণভোট একটি আমাদের হয়েছিল, সেই গণভোটে কিন্তু ঢাকা 19-এ আমরা যে ফলাফলটি হাতে পেয়েছি সেখানে কিন্তু হা ভোট পড়েছে প্রায় 1,77,618টি এবং না ভোট পড়েছে কিন্তু 4,711টি। তো আমরা কিন্তু এখানে দেখেছি যে হা ভোট কিন্তু নিরঙ্কুশভাবে আসলে জয় হয়েছে। এবং আমরা যদি এখানে একটু কথা বলার চেষ্টা করি যে নেতাকর্মীরা আছে তাদের নির্বাচন পরবর্তী তাদের মনোভাব কি, এখানে ছাত্র দলের আশুলিয়া থানার যুগ্ম সাধারণ সম্পাদক আছে, আপনি যদি বলতেন আসলে আপনাদের এখন যে আপনাদের যে জয়, এই জয়ের যে এখন বর্তমান অবস্থা কি এবং আপনারা কেমন এই জয়টিকে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের জয়টি খুব ভালো একটা ব্যবধানে হয়েছে, সেটা আমরা পেয়েছি। এখানে আমাদের সবচেয়ে বেশি বড় বিষয় হচ্ছে সাভার আশুলিয়াবাসীকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ তাদের ভোটের মাধ্যমে আমরা এই জয়টা পেয়েছি। আর পরবর্তী নির্দেশনা আমাদের এখনো কিছু আসেনি। আমাদের নেতা যিনি এমপি হয়েছেন ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই বলে দিয়েছেন, এখন তোমরা কখনো কোনো আনন্দ মিছিল এগুলো কিছুই করবে না, তোমরা মানুষের বাড়ি বাড়ি এখনো যাও, সকাল থেকে যাও, সামাজিকভাবে কি সমস্যা কি আছে এগুলো দেখো, আমার কাছে জানাও, আমি ইনশাল্লাহ এগুলো সমাধান করব। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক উজ্জীবিত উৎসাহিত, আমরা বিজয়ী হয়েছি। ইনশাল্লাহ আমরা থাকবো সাভার আশুলিয়াবাসীর পাশে এবং যত সমস্যা আছে ইনশাল্লাহ আমরা আমাদের নেতার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা যদি একটু দেখি আরেকজন আছে সাধারণ মানুষ অথবা বিএনপি, আপনি কি বিএনপির কোনো পদে ধামসোনা ইউনিয়ন? খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ 17 বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। সকালে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে। জামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই 2/3 আসনে জয় পেয়েছে ধানের শীষ। রবিবারের মধ্যে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিএনপি জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল, এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, যে দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ফল ঘোষণার পর ভোলায় কেমন পরিস্থিতি দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, আপনি জানেন গতকাল সকাল 7:30 ভোট শুরু হয়, কিন্তু বিকেল 4:30 কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। অর্থাৎ হলো সকল প্রকার জল্পনা কল্পনাকে অতিক্রম করে কিন্তু প্রার্থী তার নির্বাচনী এলাকা থেকে তার নির্বাচনী ফলাফল পেয়েছেন এবং ভোটাররা কিন্তু তাদের প্রার্থীকে পছন্দ করে কিন্তু বিজয়ী করেছেন। তেমনটাই কিন্তু কালকে ভোটের পর থেকে ভোলার নির্বাচনীর পরে যে নির্বাচনী বিজয়ের আমেজ কিন্তু ভোলার যে 4টি আসন রয়েছে, 4টি আসনেই কিন্তু দেখা গিয়েছে। এখানে বলা যায় যে ভোলার যে 4টি আসন থেকে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই কিন্তু ভোলার যে সমসাময়িক সমস্যাগুলি ছিল সেই সমসাময়িক সমস্যার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন আমরা আছি এখানে কয়েকজন ভোটারের কাছে যারা গতকাল ভোট দিয়েছেন। আমি জানতে চাইবো যে আপনারা তো গতকাল আপনাদের কাঙ্ক্ষিত ভোট দিয়েছেন, কিরকম প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের কাছে আপনাদের আকাঙ্ক্ষা কি? আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিছি, তো যেই হোক না কেন সেটা বিষয় না। আমরা আমাদের প্রত্যাশা ভোলা বরিশাল সেতু, ঢাকা ভোলা মেডিকেল কলেজ এবং বিশ্ব রোড হালাদার মার্কেট থেকে যেন ইলিশা বাস স্ট্যান্ডের রাস্তাটা সেলটেক্সের খুবই অসুবিধা, মানুষ হাঁটতে চলতে পারে না এবং অটো চলতে পারে না, এটার জন্য অত দূরত্ব হয়, এটাই আমাদের প্রত্যাশা। কালকে তো ভোট দিয়েছেন, কিরকম প্রার্থীকে ভোট দিয়েছেন, আপনার এখন প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো ভোট যারে পাওয়ার কথা সারিয়ে দিছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো ভোলা সেতুটা আমরা চাই খুব ভালো চলার জন্য, এই জন্য আমার ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করেছেন, প্রার্থীর কাছে এখন প্রত্যাশা কি? দেশ যেন ভালো মতো করতে পারে, ভোলা বরিশাল সেতু অবশ্যই চাচ্ছি, এটার জন্য আমাদের শুভকামনা রইল যেন এই সেতুটা যেন হয়। এই জন্য আমি ভোট দিয়েছি। দেশে ঢাকা থেকে দেশে আইছি খালি একমাত্র লজ ভাড়া দিয়ে, এই নিজের টাকা দিয়ে লজ ভাড়া দিয়ে ভোট দেওয়ার জন্য। এক প্রকার আনন্দ প্রফুল্ল কিন্তু ভোটের আমেজ কালকে বয়েছিল। অনেকে দেশ বিদেশ থেকে এসেছেন নিজের ভোটটি দেওয়ার জন্য। কালকে আমি একজন ফল বিক্রেতার সাথে কথা বলবো। গতকালকের ভোটে প্রার্থী নির্বাচিত করেছেন, কোন ধরনের প্রার্থীকে আপনি ভোট দিয়েছেন এবং তাদের কাছে আপনার প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। আমি তো ভোটটা যে আমার পছন্দ ভ্যারাইটি ভোটটা দিয়েছি, যাতে আমার দেশের উন্নয়নের জন্য, ভোলা বরিশাল ব্রিজের জন্য। আমরা এই জন্যই খুব শখ করে তারে ভোট দিয়েছি। আন্দোলন পাত্রে গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়া জয়যুক্ত করছি। এইটি মূলত আমাদের আশা। ভোলা বরিশাল ব্রিজ যেমন ভোলাটা সুন্দরভাবে সাজাবে, এইটি মূলত আশা আমাদের। ভোলায় কিন্তু অর্থাৎ হলো যে 4টি আসন রয়েছে, 4টি আসনেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কিন্তু নির্বাচিত হয়েছেন। ভোলা সদর 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ। তিনি কিন্তু গরুগাড়ি মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন এবং ভোলা 2 থেকে মোহাম্মদ হাফিজ ইব্রাহিম দানেশিস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভোলা 3 থেকে মেজর হাফিজ বীর বিক্রম তিনি দানেশিস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং ভোলা 4 থেকে কিন্তু নুর ইসলাম নয়ন তিনি দানেশিস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু
ভোটের ব্যবধানটা অনেকটাই কিন্তু দাঁড়িপাল্লা অর্থাৎ হলো জামাত ইসলামের সাথে কিন্তু ব্যবধানটা কিন্তু অনেকটাই হয়েছেন। ভোটের মাঠে যারা হেরেছেন এবং যারা ভোটের মাঠে ছিলেন তারা কিন্তু বলছেন যে ভোট যার যার শেষ হয়ে গেছে, আগামী দিনে একসাথে উপকূলীয় জেলা দ্বীপ জেলার যে সমসাময়িক সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করেই এখন হলো তাদের কাছে দীর্ঘ প্রতিজ্ঞ, যেই প্রতিজ্ঞা তারা জনগণকে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা রাখবেন বলেই কিন্তু এমনটা আমাকে বলার, যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এমনটি আমাকে জানিয়েছেন। তো এই ছিল ভোলা থেকে আমার নির্বাচনের পরবর্তী সর্বশেষ সংবাদ। ফৌজিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে ফল ঘোষণার পরবর্তী পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের অন্য সহকর্মীর কাছে এবং এই মুহূর্তে বিএনপির গুলশান অফিসের সামনে আছেন তিনি, শবনম অবনী। যুক্ত হচ্ছি তার সাথে। অবনী, শুনছেন আপনি আমাকে? তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয়েছে বিএনপি, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কেমন পরিস্থিতি দেখছেন আপনি, আমাদেরকে জানান। ধন্যবাদ ফৌজিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি বিএনপির নির্বাচনী কার্যালয়ে। এখানে নেতাকর্মীদের ভিড় সকাল থেকেই। নির্বাচনে বিজয়ের পরে দীর্ঘ 17 বছর, প্রায় দুই দশক বলতে গেলে 2 দশক পরে নিরঙ্কুশ বিজয়ের ফলে নেতাকর্মীদের মধ্যে অনেক উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা নির্বাচনে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও আমরা জানি যে বিএনপি 214টি আসনে জয়ী হয়েছে। তো সেই জন্য এখানে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা তাদের আনন্দ উল্লাস এবং প্রকাশ করার জন্য কার্যালয়ের সামনে ভিড় করছে, নেতাদের সাথে, তাদের দলীয় নেতাদের সাথে দেখা করার জন্য। সেই সাথে এখানে আমরা একটা প্রেস ব্রিফিংয়ের কথা বলা হয়েছিল নির্বাচন পরবর্তী জয় নিয়ে এবং পরবর্তী নির্বাচন গঠন নিয়ে একটা প্রেস ব্রিফিংয়ের কথা বলা হয়েছিল এখানে। সেটা দুপুরে হবে। তো সেই বিষয়ে আমরা একটু জানবো নির্বাচনী কার্যালয় থেকে বিএনপির প্রেস উইংয়ের শায়রুল কবির খানের সাথে আমরা একটু কথা বলবো, তার থেকে আমরা একটু জানবো বিস্তারিত। নির্বাচন পরবর্তী কি বলেন, আপনাদের যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আপনারা পেলেন, আপনারা জয় লাভ করলেন, প্রতিক্রিয়া কি আপনাদের? প্রতিক্রিয়া, এই বিজয় বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিজয়। দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় আসছে সেই বিজয়কে বাংলাদেশের কল্যাণ রাষ্ট্র তৈরি করার জন্য আমরা চেষ্টা করতে হবে ঐক্যবদ্ধভাবে। এবং বিএনপি চেয়ারম্যান যে 31 দফা ঘোষণা করেছেন সেই 31 দফার আলোতেই বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র নির্মাণ করবেন। ইতিমধ্যে গতকালকে তিনি একটি কর্মসূচি ঘোষণা করেছেন, এই বিজয়ে যেন কোনো আনন্দ উল্লাস না করে সারা দেশে ধর্মীয় প্রতিষ্ঠান বা জুম্মা মসজিদে দোয়া প্রার্থনা করার জন্য এই নির্দেশনাটা বিএনপি চেয়ারম্যান গতকালকে দিয়েছেন। ইনশাল্লাহ আজকে সারা দেশে বাদ জুম্মা সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত হবে। আর মহাসচিব আজকে ঠাকুরগাঁ থেকে ঢাকা আসতেছেন, মহাসচিব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা হওয়ার পর যদি নতুন কিছু সিদ্ধান্ত হয় আপনাদেরকে জানাবো। আর এই বিজয় গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয়, বিএনপি চেয়ারম্যানের বিজয়, বাংলাদেশকে 31 দফার ভিত্তিতে আগামী রাষ্ট্র তৈরি করার জন্য এই বিজয়। ধন্যবাদ। সরকার গঠনের বিষয়ে আপনাদের কি কোনো নতুন দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে কবে গঠন করা হতে পারে? না, এই বিষয়ের সিদ্ধান্ত, এই তথ্য এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। আর এই বিষয়টা যখন আসবে তখন দলের হায়ার বডির কাছে আসবে, আমরা যখন জানতে পারবো তখন আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ। ফৌজিয়া, অবস্থান করছি বিএনপি নির্বাচনী কার্যালয়ে। এখানে আমরা কথা বললাম এখানকার মিডিয়া উইংয়ের শায়রুল কবির খানের সাথে। তো তিনি আমাদের জানালেন যে আনন্দ উল্লাস করে আজকে যেমন জুমার দিন আনন্দ উল্লাস করে ধর্মীয় কোনো কিছুতে ব্যাঘাত সৃষ্টি না করে তারা জুমার পরে একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং সেখানে দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনে জয়ের জন্য তারা মোনাজাত করবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান বিএনপি কার্যালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শবনম অবনী।